কষ্ট হচ্ছে। মুখার্জি বংশের ছেলে হয়ে রাজা এরকম একটা জঘন্য কাজ করে বসবে? সামান্য একটা ড্রাইভারের মেয়েকে বিয়ে করে শুধু আমার মুখে নয়, গোটা মুখার্জি বংশের মুখে চুনকানি মাখিয়ে দিয়েছে। কি বলবো মেসমশাই, লজ্জার কথা। এখনো পর্যন্ত আমার মতন রাম আর আপনার মতন দশরথ যখন আছে, তখন তো বিভীষণ থাকবেই। আমি বিভীষণের কাজটা করেছে রাজা। বলছি বাবার খেয়ে পড়ে বড় হলি, আর প্রেমটাই তোর কাছে বড় হলো। বিয়ে করলি কিনা একটা ড্রাইভারের মেয়েকে। তার চেয়ে যদি ও তোমার বোনকে বিয়ে করবো বলতো, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে রাজার সাথে পাখির বিয়ে দিতাম। ঠিক ঠিক বলেছেন মেসমশাই। পাখি আর কাবেরীকে এক হলো। তাছাড়া মেসমশাই, আমি আপনার কথা মতো কিছু মস্তানকে পাঠিয়েছিলাম ওই কাবেরীকে সাহায্য করার জন্য, কিন্তু কোথা থেকে যে রাজাটা চলে এলো। রাজাটা যদি না আসতো মেসমশাই, আর লাঠিটাও ভাঙতো না। এখনো বেঁচে আছে, আর লাঠিটা বাদ হয়ে ভেঙে পড়েছে আমার মাথা। না মেসমশাই, উত্তেজিত হবেন না। ঠান্ডা মাথায় আমাদের সমস্ত কিছু কাজ করতে হবে। আচ্ছা মেসমশাই, রাজা যদি ওই কাবেরীকে নিয়ে বাড়িতে ঘর ধাক্কা দিয়ে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। মাসিমার চোখের জল দেখে আপনি যদি আবার নরম হয়ে যান। আমি লোহা নই, আমি ইস্পাত। আমায় ভাঙা বড়ই কঠিন। তাই আমি রাজাকে বুঝিয়ে দেবো, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক অনেক ভালো। আপনি ঠিক করেছেন মেসমশাই। তবে ওই গোয়াল শূন্য করার আগে ওই দুষ্ট গরুটাকে যখন তাড়াবেন না, তখন এই চাবুক মেরে তাকে বুঝিয়ে দেবেন একটা সামান্য গরু হয়ে এই মালিকের সঙ্গে দুষ্টামি করার ফল কি হতে পারে। হ্যাঁ, তাড়াবো তাড়াবো। এই চাবুক মেরে আমি রাজাকে এই বাড়ি থেকে তাড়াবো। সম্পর্কের কাজটা যখন রাজা একবার ভেঙে দিয়েছে, তখন আর জোড়া লাগতে পারে না, তাই না মেসমশাই? ঠিক বলেছ দীপঙ্কর। রাজা যাতে আর এই বাড়িতে না আসতে পারে, তার জন্য আমি ওকে ত্যায্য করবো। এইসব তুমি কি বলছো? আমি মানছি তোমার কথার অবাধ্য হয়ে রাজা একটা অন্যায় করেছে, তাই বলে রাজাকে তুমি এত বড় শাস্তি দিও না গো। রাজা যে আমাদের একমাত্র বংশধর, সব পুরুষের মুখে ছল দেবার জন্য রাজাকে তুমি ত্যায্যপুত্র করো না গো, ত্যায্যপুত্র করো না। মা, দাদা নতুন বৌদিকে নিয়ে প্রথমে বাড়িতে আসছে, তাকে বরণ করে নিতে হবে না? দিদিমণি নিজের হাতে বরণডালা সাজিয়েছে। এখন শুধু আমাদের বৌদিমণিকে বরণ করে ঘরে তোলার পালা। তোর এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে ওই ভিখারির মেয়েটাকে তুই বৌদিমণি বলছিস? এতদিন আমি শুধু খোঁসে করেছি, এবার ছোবল মেরে বুঝিয়ে দেবো যে বরণ ডালার শক্তি বেশি না এই চাবুকে। বাবা, তুমি কি করছো বাবা? আপনারা সবাই চুপ কেন? আপনারা সবাই চুপ কেন? আপনারা সবাই চুপ কেন? দীপঙ্কর বাবু, আপনি তো বাড়ির ভাবি জামাই, তো আপনি একটি বার কেন বলছেন না যে কর্তা বাবু যা করছেন তা তিনি ভুল করছেন? আমি কি বলবো ছোটকা, মেসমশাই গুরুজন মানুষ, মেসমশাইয়ের মুখের ওপর কথা বলাটা তো আমার ঠিক হবে না। বাকি বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তুই বাড়িতে যা। আচ্ছা দাদা, আমিও যাই। আমার বাড়ির সংসারে অনেক অসম্পূর্ণ কাজ পড়ে আছে, সেগুলো গিয়ে করি। আমার এখানে থেকে কোনো লাভ নেই, আমিও যাই। ওকে তুমি ভুলে যাচ্ছ কেন? রাজা অন্যায় করলো, সে তোমার সন্তান। আমি মা হয়ে সন্তানের অবচ্ছুত যে সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। মাগো, আমায় জন্ম দেওয়ার সময় তুমি কত ভয়ঙ্কর গর্ভ যন্ত্রণা সহ্য করেছিলে বলো তো মা? আর এই সামান্য ঘটনাকে তুমি সহ্য করতে পারছো না মা? মাগো, মাতৃত্বের আগুনে জ্বলতে যে মেয়েরা পৃথিবীতে এসেছে মা, এই সামান্য যন্ত্রণা তোমাকে যে একটু সহ্য করতেই হবে মা। রাজা, কোন সাহসে তুই এই মুখার্জি বাড়ির চৌকাঠ পার হয়ে ঘরের মধ্যে এলি? যে সাহসে আপনার দেওয়া ওই মুখার্জি পদবিটা আমি আমার নামের পাশে বসিয়েছি বাবা, ঠিক সেই সাহসেই এসেছি। কি বললি তুই? ও যাই বলো,
আমি তোমাকে হাত জোড় করে বলছি, আজকে শুভ দিনে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এই পরিবারের অকল্যাণ ডেকে এনো না গো, এই অকল্যাণ ডেকে এনো না। অকল্যাণ যা হওয়ার তা তোমার ছেলে আগেই করেছে শান্তিলতা। এখন আর নতুন করে যাতে অকল্যাণ না করতে পারে সেই জন্য ছোট লোকের মেয়েটাকে বাড়ি থেকে বিদায় করো। না বাবা, আমার কথা আপনি বলবেন না। বিয়ের পর হিন্দু মেয়ের কাছে শ্বশুর বাড়ি যে স্বর্গ, আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না বাবা। মা, ও মা, তুমি পাথরের মতো চুপচাপ করে দাঁড়িয়ে আছে কেন মা? তুমি বলো না মা, আমাকে কি তোমার চরণে এতটুকু ঠাঁই দেবে না মা? বলো না মা, তুমি চুপ করে দেখো না, তুমি বলো। ওরে কাবেরী, এই বাংলার মেয়ে দিয়েছি, চুপ করে যাওয়া ছাড়া আর কিছু করার নেই রে মা। আমরা যে অনেকটা ধূপের মতো নিজেদের সুগন্ধে গোটা সমাজটা ভরিয়ে দিল, আমরা কিন্তু নিজেরা জ্বলে মরি। আমরা অত্যাচার সহ্য করি, আমরা অপমান সহ্য করি, আমরা গর্ভ যন্ত্রণা সহ্য করি, কিন্তু আমাদের প্রতিবাদ এই পুরুষ শাসিত সমাজ কোনোদিন সহ্য করে না রে, কোনোদিন সহ্য করে না। দীপঙ্কর বাবু, আর কেউ না বুঝুক, আপনি তো ভালোবাসার মর্ম বুঝেন, তাহলে বাবাকে আপনি একটু বুঝিয়ে বলুন না। আপনি বললে বাবা নিশ্চয়ই শুনবেন। আমি কি বলবো কাবেরী, এ ব্যাপারে আমার কথা বলাটা ঠিক হবে না, তবে তুমি কিছু চিন্তা করো না। চলে এসো কাবেরী, চলে এসো, চলে এসো। তুমি যে শ্বশুরের ভিটেকে স্বর্গ বলে ভেবেছো, সেই শ্বশুরই আজ প্রমাণ করে দিয়েছেন উনি স্বর্গের নয় কাবেরী, নরকের অধিপতি, নরকের। এই বাড়িতে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বললে চাপকে তোর পিঠে ছালটা তুলে ওই চাবুকটা আজ আপনার হাতে আছে বলে আপনি আমার পিঠের ছালটা তুলে নিতে পারবেন মাননীয় বীরেশ্বর মুখার্জি, কিন্তু ওটা যদি আমার হাতে থাকতো তাহলে আমি কিন্তু ওনার পিঠের ছাল চামড়াটা তুলে নিতে পারতাম না, কারণ উনি যে আমার জন্মদাতা বাবা। বহু জন্মের তপস্যার ফলে ওনার মতন বাবা পেয়েছি। সন্তান অন্যায় করলে শাসন করার তো অধিকার বাবা নিশ্চয়ই আছে, কিন্তু বাবা যাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছি তাকে তো ত্যাগ করতে পারবো না বাবা, তাকে ত্যাগ করতে পারবো না। তুমি কি করলে গো? তুমি কি করলে? বাবা হয়ে সন্তানের প্রতি এতটা নির্দয়ী হতে পারলে? ভুল করলে গো, ভুল করলে। তোমার পিতৃদেশে আমি যাতে রক্ত দিয়ে মেলাতে গিয়ে তুমি ভীষণ ভুল করলে গো, ভীষণ ভুল করলে। ভুল কি ঠিক তা নির্ণয় করবে আমার বংশধররা। এই মুখার্জি বংশের মান সম্মান নিয়ে খেলার অধিকার তোমাদের কারো নেই। রাজা অন্যায় করেছে তাই শাস্তি স্বরূপ ওকে তেজ্য পুত্র করে ওর কাছ থেকে কেড়ে নেবো আমি ওর পিতৃ পরিচয়। এই মুহূর্তে তুমি যদি আমার আদেশ অমান্য করে ওকে বাড়ি থেকে বের করে না দাও, তাহলে আমিও শাস্তি হিসেবে তোমার কাছ থেকে কেড়ে নেবো তোমার ওই স্মৃতিতে চওড়া করে দেওয়া সিঁদুর। রাজা, তুমি আমি ভুল বোঝো না রাজা, আপনি বিশ্বাস করুন মাসিমা, তুমি বিশ্বাস করো রানী। রাজাকে যখন মেসোমশাই চাবুক দিয়ে মারছিল আমার হৃদয়টা কেঁদে উঠছিল। আহারে আমার এখনো কান্না পাচ্ছে। বাহ বাহ দীপঙ্কর বাহ, তুমি ভালো নাটক জানো তো। না 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 মাসিমা, এই নাটক নয়, এ বাস্তব। রাজা কি এমন দোষ করেছে মাসিমা? ভালোবেসে বিয়ে করেছে, এই তো। মঙ্গল কাকার মেয়ে বলে কি কাবেরী মানুষ নয়? মাসিমা, আমি ভেতরে যাই, ভেতরে না গেলে আবার মেসোমশাই রাগারাগি শুরু করে দেবেন। আসি মাসিমা। তবে তুমি কিছু চিন্তা করো না কাবেরী, তোমার প্রতি তো কর্তব্য আমার একটা আছে। সেই কর্তব্যের চোখ যখন একবার তোমার দিকে পড়েছে তখন নিশ্চয়ই কিছু আমি একটা ব্যবস্থা করবো। চলি। তুমি দীপঙ্করের কথা কিছু মনে
এরকম না বৌদি, ওর হয়তো পরে অনুশোচনা হয়েছে। না রানী, আমি দীপঙ্করের কথা কিছু মনে করিনি। চলো চলো রাজা, আমরা এখান থেকে চলে যাই। চলো রাজা। মা গো, রাজা। মা তুমি কাঁদছো মা? তুমি কেঁদো না মা, তোমার চোখের জলে আমার চলার পথ যে পিছল হয়ে যাবে মা। কেঁদো না মা। মা গো, ওই দেখো মা, মুখার্জি বাড়ির তরুণের ফাঁক দিয়ে আকাশ দেখা যাচ্ছে। যে আকাশ পড়া কান্না যখন বৃষ্টি হয়ে ঝরে পড়ে ধরিত্রী মায়ের বুকে, সে ধরিত্রী মা বৃষ্টিকে বুকে ধরে ফসল ফলায় তার সন্তানদের জন্য। তুমিও যে আমার সেই মা। কেঁদো না মা, কেঁদো না মা গো। আমি বাবার ভুলকে সবসময় আশীর্বাদের ফুল মনে করে বলবো, পিতা স্বর্গম পিতা ধর্মম পিতা হি পরমং তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমার কোলেতে মাগো, পাই যেন ঠাই। ও মা, ও মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমার কোলেতে মাগো, পাই যেন তাই। ও মা, ও মা, মুখার্জি বাড়ি বৈঠকখানে দেখছি আবার কেউ কোথাও নেই। এই অসময় আবার ওস্তাদ আমায় কেন যে ডেকে পাঠালে কে জানে। বলি ও মশাই, এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? কাকে খুঁজছেন আপনি? আগে দীপঙ্কর বাবুকে। জামাই বাবু এখন বাড়িতে নেই। কোথায় গেছে? মায়ের বুকে। ভুল হয়ে গেছে, জামাই বাবু একটু কারখানায় গেছে। আপনি বসুন, এক্ষুনি চলে আসবে। না না, আমার এখন বসার টসার সময় নেই। ওই দীপঙ্কর বাবু এলে বলবেন এই মন্টু এসেছিল। মন্টু, চটপট টাকা জোগাড় না দিলে চিড়িয়া কিন্তু ঝটপট হাতছাড়া হয়ে যাবে বলে কথাটা বলে গেল। টাকা চিড়িয়া জামাই বাবুর মতো ওই রকম একটা আমির লোকের কাছে টাকা করতে এসেছিল, এটা ফালতু লোক। কি জানি বাবু, জামাই বাবুর ব্যাপার স্যাপার যতই দেখছি ততই অবাক হচ্ছি। তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি রে। কেন রে ছোটকা, চুরির বকরা তুমি বুঝি?
করবে শ্যাকরা, কমসে কম 20 ভরি সোনার মণিহার দিয়ে আজ কর্তা বাবু ওনার আবদার রক্ষা করবেন। কার আবদার রক্ষা করবেন কর্তা বাবু? পাঠানপুরের মুখার্জি বাড়ির ভাবি গৃহলক্ষ্মী পাখি। পাখি? পাখি নে আবার কে? আমি। বাহ, তোর নামটা তো বেশ দারুণ। তো কি পাখি আপনি? কার? কাকাতুয়া? সব দিয়ে আর মাছ রাখতে হবে না, তোমাদের সব চালাকে আমি বুঝে গেছি। বরং তোমরা এখনো বুঝতে পারোনি যে বাড়ি থেকে যখন একবার কাবেরী ছুরিটাকে তাড়িয়েছি তখন আমি হব এই বাড়ির গৃহবধূ। আর বাহ, আমরাও তো সারাক্ষণ গিন্নিমা আর কর্তা বাবুকে ওই কথাই বোঝাচ্ছি। তাহলে এতক্ষণ ধরে উল্টো পাল্টা বকবক করে আমার মাথাটা ধরে দিলি কেন? সে কি দিদিমণি, আপনার মাথা ধরেছে? এনাসিল নিয়ে আসবো নাকি স্যারিডন? কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিলে আমার মাথা ধরা সেরে যাবে। কি প্রশ্ন দিদিমণি? বলছিলাম কি, তোদের ওই রাজা দাদা বাবু নতুন বৌদিকে নিয়ে কোথায় আছে জানিস? জানি, কিন্তু বলবো না। কেন বলবি না কেন? কথায় আছে, মেয়েদের পেটে 10 মাস 10 দিন বাচ্চা থাকলেও কথা 10 মিনিটও থাকে না। আপনি কি আমাদেরকে মেয়ে ছেলে পেয়েছেন যে ওই রকম একটা খবর আপনার মতো কাল লাগিনীকে জানিয়ে দেবো? চেঁচাবেন না দিদিমণি, চেঁচাবেন না। আপনার ওই চোখ রাঙানিতে এই হোঁচট হোঁচট খাবে, কিন্তু ভয় খাবে না, এই বলে গেলাম। রাস্কেল, স্কাউন্ডেল, ও জানে না যে করে মুহূর্তে আমি ওকে বাড়ি থেকে বের করে দিতে পারে। পাখি দিদিমণি, কিন্তু তার সঙ্গে এটা জানেন কি, এখন কাজের লোকের হেভি ডিমান্ড। এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমরা কলকাতা চলে যাব, সেখানে নিশ্চয়ই কিছু না কিছু একটা কাজ পেয়ে যাব। আর তাও যদি না পাই, ওই দক্ষিণেশ্বর কিংবা কালীঘাটে গিয়ে ভিক্ষা করে খাবো। তবু আপনার হাতে হাত মিলিয়ে আমরা আমাদের রাজা দাদা বাবুর ক্ষতি করতে পারবো না। মেয়ে হয়ে জন্মেও কেন যে আপনাদের মনে একটু মায়া দয়া নেই? আসলে আমার মনে হয় আপনি ওই গর্ভে ধারণা সন্তান নন, ওই হাইব্রিডের সন্তান। একটু বেশি নাড়াঘাটা হয়ে গেছেন তো, তাই ওই দরকচা মার্কা বেগুনের মতো হয়ে গেছেন একবারে। ওই দরকচা মার্কা বেগুনের মতো হয়ে গেছেন। ডিসকাস্টিং! এটা ওদের চেয়ে ওদের দলে নাম লিখেছে, কিন্তু আমারও নাম পাখি। বাসা যখন একবার বেঁধেছি তখন ডিম আমি পারবো। অসভ্য বজ্জাতের দল, এতদিন ঘুঘু দেখেছো, এবার ফোন দেখবে। বীরেশ্বর মুখার্জির সার কারখানায় ভেজাল সার ধরা পড়েছে। সকাল থেকে বাড়িতে ফোনের পর ফোন আসতে শুরু করেছে। পুলিশ মন্ত্রী নিজে জানিয়ে দিয়েছেন ওই ভেজাল সারের বিরুদ্ধে স্টেপ নেবেন। যেদিন থেকে আমি ম্যানেজিং ডিরেক্টরের পদে বসেছি, আমি সারে ভেজালটা মিশিয়েছি। কিন্তু এটা ফাঁস থেকে আমার স্বয়ং পূজনীয় শ্বশুর মশাই মাননীয় বীরেশ্বর মুখার্জি হাসি বন্ধ করো দীপঙ্কর, হাসি বন্ধ করে আজকের খবরের কাগজটা দেখো। বাবা, আমি আগেই দেখেছি। খবরের কাগজ দেখো, তুমি এমনি করে হাসছো। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি এভাবে অবিশ্বাসের ছবলটা মারতে পারলে? এ আপনি কি বলছেন বাবা? কি বলছি, যেদিন থেকে তোমাকে আমি ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব দিয়েছি সেই দিন থেকে তোমার ওপর আস্থা রেখে আমি কারখানায় আসার টোটালি বন্ধ করেছি। আপনি বিশ্বাস করুন বাবা, এই ভেজাল সারের সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। আমার মনে হয় বাবা, বেশি চক্রান্তর লোভে আপনার বিশ্বস্ত কেউ এই কাজটা করেছে। আমার বিশ্বাসী কেউ মানে? কার এত বড় সাহস আমার কারখানায় এমন বেআইনি কাজ করে? আমার মনে হয় বাবা ওই অবনী দত্ত। এটা ভুল বলছো, তুমি ভুল বলছো। অবনী এ কাজ করতে পারে না, তোমার মনে হয় ভুল হচ্ছে। আমায় দেখেছেন দীপঙ্কর বাবু? হ্যাঁ, অবনী বাবু আসুন, বাবার সামনেই সত্য মিথ্যাটা যাচাই হয়ে যায়। আচ্ছা অবনী বাবু, যেদিন থেকে আমি ম্যানেজিং ডিরেক্টরের পদে বসেছি, আমি মালের কোয়ালিটি দেখে, পজিটিভ রিপোর্ট দেখে, তারপর আমি ডেলিভারি ফাইলে সই করেছি। কথাটা সত্য না মিথ্যা বাবাকে বলে দিন। সত্যই বলেছেন, কিন্তু আবার কিন্তু কেন? আমি ডেলিভারি ফাইলে সই করার পর মাল ডেলিভারি করা দায়িত্ব আপনার। এম আই কারেক্ট? আগে হ্যাঁ। তাহলে অবনী, দীপঙ্কর অরিজিনাল শার্ট টেস্ট করার পর সেটা মার্কেটে ডুপ্লিকেট হয়ে গেল কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছেন না নাকি বুঝেও না
করছেন? দীপঙ্কর বাবু, আপনি বিশ্বাস করুন স্যার, এই ভেজাল সারের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। কোন এক চক্রান্তের জালে আমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে। তাছাড়া বাবা, আমাদের কোম্পানির ক্যাশ থেকে 1 লাখ টাকা চুরি করেছে অবনী বাবু, যার কোনো হিসাব নেই। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। তাহলে তোমার দায়িত্বে থাকা ওই 1 লাখ টাকার হিসাব নেই কেন? টাকাগুলো কি পাখা গজিয়ে উড়ে গেল? ওই 1 লাখ টাকা কয়েকদিন আগে আমার কাছ থেকে এই দীপঙ্কর বাবু নিয়েছিলেন। বাহ বাহ অবনী বাবু, বাহ! এই বয়সেও আপনার উপস্থিত বুদ্ধির তারিফ করতে হয়। তবে আপনি ভুলে যাবেন না যে আমারও একটা উপস্থিত বুদ্ধি আছে। বাবা, আমি যতটুকু জানি আমাদের কোম্পানিতে যদি মালিকও অবনী বাবুর কাছে আমাদের টাকা নেই, তাহলে অবনী বাবুর কাছে ভাউচারে সই করতে হয়। তাহলে আমি যদি অবনী বাবুর কাছে টাকা নিয়ে থাকি, তাহলে আমার একটু ভাউচারে সইটা আপনি দেখতে চান তো বাবু? অবনী, দীপঙ্করের সই করা ভাউচারটা তুমি দেখাতে পারবে? ভাউচার সই করা? আমি যে আপনাকে কি করে বোঝাই স্যার? ওই মুখে তুমি আর আমাকে স্যার বলে ডাকবে না। এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। লজ্জা লজ্জা লজ্জা! এমন লজ্জার কথা আমি কাকে বলবো? কে শুনবে আমার কথা? কে বিশ্বাস করবে আমাকে? কেন, কি হয়েছে কি রানী? বিয়ের সময় তোমার বাবা যে হীরের নেকলেসটা আমাকে দিয়েছিল, সেটা আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সারা বাড়ি হন্যে হয়ে খুঁজে বেরিয়েছি, তাও আমি কোথাও পাইনি। আরে সে কি অরিন্দমের দেওয়া ওই নেকলেসটার দাম তো প্রায় 5 লাখ টাকা। ওটা গেল কোথায়? রানী, তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, কালকে আমাদের বেডরুমে কে কে গিয়েছিল? কালকে একবার মা এসেছিল। আর অবনী কাকা, তুমি একবার এসেছিলে না? অবনী বাবু, নেকলেসটা কোথায়? এতগুলো বছর সততার সঙ্গে কাজ করে এই বয়সে এসে আমাকে চোর অপবাদ। আমরা গরিব হতে পারি, কিন্তু চোর না। কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। নেকলেসটা কোথায়? তুমি মনে হয় ভুল করছো। অবনী ছোটবেলা থেকে রানীকে নিজের মেয়ের মতো ভালোবাসে। কোনো বাবা কোনোদিন তার মেয়ের গয়না চুরি করতে পারে না। অবনীর প্রতি এইটুকু বিশ্বাস আমার আছে। কিন্তু সেই বিশ্বাস আমার নেই বাবা। তুমি কি বলছো দীপঙ্কর? এ কথা উচ্চারণ করা পাপ। জেনে শোনো, পাপ হজম করা যে মহাপাপ দিদি ভাই। আগে আমি পঞ্চানন সিং অবনী বাবুর সাথে দেখা করতে চাই। যদি দয়া করে বলেন আপনাদের মধ্যে অবনী বাবু কে? আগে আমি অবনী দত্ত, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি তারামার জুয়েলার্সের মালিক গোপী বল্লভ শীলের ছেলে। আজকে সকালে আমি দোকানে ছিলাম না, এই ভদ্রলোক একটা হিরের নেকলেস নিয়ে অবনী বাবু, আপনার যা বলার পরে বলবেন। হ্যাঁ, তুমি জানো কি বলছিলে ভাই? তুমি তোমার কথা বলে যাও। হ্যাঁ, যেটা বলছিলাম, ওই নেকলেসটার দাম 4 লাখ টাকা। 4 লাখ? এই দিনটা দেখার আগে আমার মৃত্যু দিনে না গেল। হাসি, কি বিভৎস হাসি! তবে হাসি আমি হাসছি না, হাসছে চক্রান্ত, হাসছে শয়তান। পরাজিত ঈশ্বর মাথা নিচু করে অধর্মের আদালতে ধর্মের প্রাণদণ্ডের আদেশ শুনছে। কসাইয়ের লোভ, লালসার, হিংসার কাঁটা বেঁধা জুতোর তলায় রক্তাক্ত হয়ে কাঁদছে মায়া, মমতার বিশ্বাস। মিথ্যার কারাগারে সত্যবন্দী হয়ে বলছে, যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আপনি এই কারখানার ভেতরে আপনি এলেন কি করে? আমার
শুধু আপনার কারখানার দারোয়ানরা নয়, আজ দেশের সমস্ত দারোয়ানরা গাঁজা খেয়ে ঘুমাচ্ছে। না হলে দেশের মধ্যে অনুপ্রবেশকারীরা এত সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে কি করে? পাগল! দেখি নকল পাগল সকল দেশে, দেখি নকল পাগল, দেখি নকল পাগল সকল দেশে। বলো বলো আসল পাগল কয়জনা? মনের মতো পাগল পেলাম না, আমি চাইতে পাগল হলেম না। আয় ভোলা মন, আমি চাইতে পাগল হলেম না। মনের মতো পাগল পেলেম না, মনের মতো পাগল পেলেম না। দেখি নকল পাগল সকল দেশে, বলো বলো আসল পাগল কয়জনা? মনের মতো পাগল পেলেন না, মনের মতো পাগল পেলেন না। কত রঙের পাগল ঢঙ্গের পাগল, কত রঙের পাগল ঢঙ্গের পাগল, কে করে তাদের ঠিকানা? ও তারা মোহে মত কামে চিত্র সত্য মিথ্যা বোঝে না। মনের মতো পাগল পেলেন না, মনের মতো পাগল পেলেন না। দেখি নকল পাগল সকল দেশে, দেখি নকল পাগল, দেখি নকল পাগল সকল দেশে। বলো বলো আসল পাগল কয়জনা? মনের মতো পাগল পেলেন না, মনের মতো পাগল পেলেন না, মনের মতো পাগল পেলেন না, মনের মতো পাগল পেলেন না। যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই বাবু মশাই, ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে না থেকে চোখ খুলে ভালো করে দেখুন, আপনার সীতাকে হরণ করতে আসছে রাবণ। সাবধান, খুব সাবধান। মনের মতো পাগল পেলেন না, মনের মতো পাগল পেলেন না, মনের মতো পাগল পেলেন না। খুব সাবধান বাবু, খুব সাবধান। দীপঙ্কর, আমার মাথাটা বড় ঝিমঝিম করছে, এখন আমি কি করি? তাহলে বাবা থানাতে ফোন করে অবনী বাবুকে। না 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 না, ওর থেকে আরো ওকে কঠিন শাস্তি দিতে হবে, আরো কঠিন শাস্তি। ওর শাস্তি হলো আমার ঘৃণা, আমার ধিক্কার, আমার অবিশ্বাস। আপনি আমাকে যত কঠিন শাস্তি দেন, সব সব আমি মাথা মেনে নেব। কিন্তু কিন্তু দয়া করে আমায় অবিশ্বাস করবেন না স্যার, অবিশ্বাস করবেন। কোন মুখে তোমাকে বিশ্বাস করবো বেঈমান? এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। যাচ্ছি না, যাচ্ছি। তবে তবে সবার আগে একটা কথা বলে যায়, যদি পৃথিবীতে ধর্ম এই অন্যায় থাকে, সত্য মিথ্যা বলে কোনো বস্তু থাকে, তাহলে তাহলে আপনি বুঝবেন একদিন সেই দোষী শাস্তি পাবে। আর সেদিন আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে কে চোর, কে বুঝি। অমনি কাকা, না অমনি কাকা। বাবা, বাবা, আমি অবিশ্বাস। বাবা তুমি অমনি কাকাকে বেরাও বাবা, অমনি কাকাকে বেরাও। না তো আমার সাথে এই মঙ্গল হয়ে যাবে বাবা, কোনো মঙ্গল হয়ে যাবে। আমি মিস্টার মুখার্জি, Yes, come in. কিছু মনে করবেন না, আপনার নামে একটা ওয়ারেন্ট আছে, তাই ওপরওয়ালা চাপে বাধ্য হয়ে আপনাকে আমার সঙ্গে একটু থানায় যেতে হবে।
বলছেন অফিসার? আমার এই বংশ মর্যাদাকে আভিজাত্যকে আমি আমার পায়ের তলায় মিশিয়ে দিয়ে এর আগে আমাদের বংশের কেউ কোনোদিন থানায় যায়নি অফিসার। দয়া করে কেসটা আপনি আদালত পর্যন্ত গড়াতে দেবেন না। সরি, আপনি তো জানেন আইন সবার জন্য সমান। স্যার বলছিলাম যে কিছু টাকা পয়সা দিয়ে যদি। ঘুষ আমি নি না, তবে আইন নয়, মানবিকতার খাতিরে বলছি, আপনার হাতে হাত করা না পড়িয়ে আপনার সম্মান অক্ষুণ্ণ রেখে আমার সঙ্গে চলে আসুন। আরে মা না, তোর এই বুড়ো বাপটা উঁচু মাথাটা আজ পাপের ভারে নুয়ে পড়েছে। আমি দিব্য চক্ষুতে দেখতে পাচ্ছি আমার পূর্বপুরুষরা আমার পরাজয় দেখে আমার লজ্জায় মুখ ফিরিয়ে দিচ্ছে আর বলছে ছি ছি বীরেশ্বর, তোমাকে দেখে আমাদের বংশধর ভাবতে আমাদের লজ্জা করছে। লজ্জা লজ্জা। মিস্টার মুখার্জি, চলুন অফিসার, চলুন। বাবা, বাবা, দীপঙ্কর, দীপঙ্কর, তুমি বাবাকে ফেরাও দীপঙ্কর। না হলে এই বাড়ির সম্মানের বিসর্জন হতে হতে আবারও বিসর্জন হয়ে যাবে দীপঙ্কর। আবারও বাবার বিসর্জন হয়ে যাবে। রানী, আমি বোধন নয়, আমি বিসর্জন চাই। সাবাস মন্টু, সাবাস, তুই যা অভিনয়টা করলি, যদি আজ মহানায়ক উত্তম কুমার বেঁচে থাকতো না, তোর অভিনয়ের কাছে স্যালুট করতো, স্যালুট। তো তুমিও কম করো নাই গুরু। ওই বীরেশ্বর বাবুর ঘর জামাই হয়ে বসে থেকে তাকেই ঘর থেকে বের করে তার সমস্ত সম্পত্তি হরণ করে এতদিন ফাইন অভিনয় করে এসেছো গুরু। তাহলে ওস্তাদ নিজের শ্বশুর কি করে? শয়তান দেখেছিস মন্টু, শয়তান। আমাকে দেখ, আমাকে। প্রথমে রানীকে করলাম আবিষ্কার, তারপর শ্বশুর মশাইকে করলাম নমস্কার, তারপর নিজের জায়গাটা করলাম পরিষ্কার, তারপর রানীকে 8 থেকে 10 বার করেছি বলাৎকার। এখন সব কটাকে করবো আমি তিরস্কার। মন্টু, ওরসে জন্ম আমার, ভালোবাসো রতুর ঘরে বর্বরতার ঔরসে। আমি অধর্মের হাত ধরে জেলেছি ধর্মকে পোড়াবার আগুন। আমি মেয়ে ছেলে নিয়ে খেলা করতে খুব ভালোবাসি মন্টু, যেমন তোর বৌদিকে নিয়ে করছি। আমি চাই ওই ভগবানকে 2 নম্বরই ধান্দার পথে নামাতে, যেমন আমার শ্বশুর মশাইকে নামিয়েছি। আমি ত্রেতা যুগে জন্মেছি রাবণ হয়ে, তারপর যুগে জন্মেছিলাম কংস হয়ে, আর এই কলি যুগে সবাই আমাকে মানু। না 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 না, আমি মানুষ নয়, আমি মানুষ রূপী অক্টোপাস। সেদিন রুটি চুরির জন্য ও পাগলা নামে এফআইআর করে সালা আমার বিসর্জনাশ হয়ে গেল। এখন সালা পুলিশ বলে আমি বিচোর আছে। চোর কি বলছেন মিস্টার হরিশ আগরওয়াল? আপনি তো পুরোপুরি ডাকাত। কি বলছেন দারোগা সাহেব? হ্যাঁ, ঠিকই বলছে। শুধু আপনি নন, আপনার মতো যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা নিয়ন আলো ছবিত সাইনবোর্ড সাজিয়েছে, আইনকে করেছে ডন কেয়ার, চালিয়ে গেছে কালোবাজারি আর মুনাবাবাজির ব্যবসা, তারা প্রত্যেকে ডাকাত। আর আইন রক্ষক হিসাবে তাদের প্রত্যেককে ধরে ধরে ওই লকআপে চালান করব। बस दारोगा साहब बस। আপনি তো বহুত উল্টা পাল্টা বাতচিত করলেন। দারোগা সাহেব
এখন আমার একটা ছোট্ট সওয়ালের জবাব দেবেন। কি সওয়াল? আমার মতো ছোটখাটো বিজনেসম্যানকে ইতনা তকলিফ দিয়ে আপনার কি প্রফিট হবে? তার চেয়ে ভালো আপনার যদি পেটে ক্ষুধা থাকে তাহলে বলুন, আমি 10-20 হাজার টাকা মানিয়ে দেবে। হ্যাঁ, আপনি भी खुश और আমি भी खुश হয়ে যাবে। বলিয়ে স্যার বলিয়ে, আমি अभी টাকা মিটিয়ে দেবে। এই একটা কথাতে আপনি আপনার পরিচয়টা পরিষ্কার করে দিলেন মিস্টার হরিশ চক্রবর্তী। যে ব্যবসায়ী এক কথায় 10-20 হাজার টাকা ঘুষ দিতে পারে সে কখনো সৎ ব্যবসায়ী হতে পারে না। আপনার নামে অনেক দিন ধরে অনেক অভিযোগপত্র আমাদের থানায় জমা হয়ে আছে। সামান্য মুদিখানার দোকানের সাইনবোর্ডে আড়ালে আপনি আপনার আন্ডারগ্রাউন্ড গোডাউনে স্টক করে গেছেন। ওই বীরেশ্বর মুখার্জির কোম্পানি থেকে পাচার হয়ে যাওয়া লক্ষ লক্ষ টাকা শর্ট। হ্যাঁ, ঠিকই বলছে, তথ্য প্রমাণ সব আমার হাতেই আছে। কিন্তু আজ আমি চলে যাচ্ছি, এরপর যেদিন আপনার সাথে দেখা করতে আসবো আপনার কোমরে দড়ি পরিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে ওই থানায় নিয়ে যাবো। Do you understand? You better understand. জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভাই সারা हरीश अग्रवाल के তুই জিন্দেগিতে কবি টাচ भी করতে পারবি না। ওই ফুটা করবার আমি রাতারাতি গুটিয়ে দিয়ে আমি বেনে যাবে প্রডিউসার। এই যে দাদা শুনছেন, নিন না দাদা, আপনার বাড়ির বাচ্চাদের জন্য বই নিন না। আমার কাছে না আপনাদের বাড়ির বাচ্চাদের জন্য অনেক বই আছে। এই যে দিদি ভাই, শুনছেন দিদি ভাই? স্টপ। এই কলকাতা শহরটার এই একটা বড্ড সমস্যা, সারাদিন শুধু চিৎকার চিৎকার আর চিৎকার। চিৎকার না করলে সংসারের হাহাকার ঘুরবে কেমন করে দাদা? আপনার বাড়ির বাচ্চার জন্য একটা বই। আমার বাড়িতে কোনো বাচ্চা নেই। বাচ্চা নেই, তাহলে আপনার জন্য নিন না দাদা, আমি কথা দিচ্ছি আপনি যা বই বলবেন, স্বামীজির লেখা বই, কবিগুরুর লেখা বই, স্বাধীনতার গল্পের বই, আমি সব বই আপনাকে দেবো। 10 টাকার বইটা আমি 5 টাকায় দিয়ে দেবো। আমার গল্পের বই পড়ারও কোনো সময় নেই। সময় নেই? আসলে কি জানেন দাদা, সকাল থেকে মাত্র 2টো বই বিক্রি করেছি তো। এদিকে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো। আজ হয়তো আর রাতের খাওয়াটা জুটবে না। যাই ওই ওদিকটাই গিয়ে দেখি। এই যে দাদা ভাই, ও দাদা ভাই, দিদি ভাই, মানুষ যে আজ নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই সংসার পরিজন সবাই নিজে নিজে। মানুষের আজার নেই দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই সংসার পরিজন সবাই নিজে নিজে।
গলাটা তো দারুণ। গলা দারুণ হলে কি হবে দাদা? অভাবের জ্বালা যে কাঁটার মালা হয়ে গলায় দিন রাত্রি ফুটছে দাদা। আমার মনে হচ্ছে তোমার সংসারে টাকা পয়সার একটু আধটু অভাব চলছে। একটু আধটু কি বলছেন দাদা? নিদারুণ অভাব দাদা, নিদারুণ অভাব। আসলে কি জানেন দাদা, ওই বড় বড় কোম্পানিগুলো তাদের জিনিসপত্রের সঙ্গে অনেক কিছু জিনিস ফ্রিতে দেয়। আমার তো আর কোম্পানি নেই দাদা, গলা খুলে গান গেয়ে দু একটা বই আমি বিক্রি করি। তবে জানেন দাদা, যত ভালো গান গাই তত ভালো বই আমার বিক্রি হয় না। তুমি থাকো কোথায়? তোমার বাড়িতে আর কে কে আছেন? আমি থাকি দাদা ওই দক্ষিণেশ্বর ওই মায়ের মন্দিরের পাশে। আর আর আমার বাড়িতে আছেন আমার আশ্রয়দাতায় কাকা, আমার পূজনীয় এক শ্বশুর মশাই, আমার স্ত্রী আর ছোট্ট এক সন্তান। জানি না হঠাৎ হঠাৎ তোমাকে দেখে কেন আমার ভালো লেগে গেল। আমার মনে হচ্ছে তুমি যেন আমার কত আপনজন। তুমি যাবে আমার বাড়িতে ভাই? কি বলছো কি দাদা তুমি? হ্যাঁ ভাই, আমি বাংলা সিনেমায় অভিনয় করি। একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীর সম্মান দিতেও আমি জানি। তাই রাস্তায় রাস্তায় বই বিক্রি করাটা তোমার জীবন নয় ভাই। তুমি চলো আমার সাথে, তুমি আমার বাড়িতে চলো। স্বপ্ন দেখাচ্ছেন দাদা, স্বপ্ন? ভালোবেসে বিয়ে করার অপরাধে বাবা যেদিন আমাকে তেজ্যপুত্র করলো, সেদিন সমস্ত স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেছে। শুনেছেন দাদা, শুনেছেন কখনো সেই স্বপ্ন ভাঙার শব্দ শুনেছেন? ভাই শুনেছি, তোমার স্বপ্ন যেমন ভেঙেছে তোমার বাবা, সেরকম আমার স্বপ্ন ভেঙেছে আমার বাবা। দাদা আপনার বাবা? হ্যাঁ ভাই, দাদা বলে যখন ডেকেছো তখন আর রাস্তায় রাস্তায় বই বিক্রি করতে হবে না। তুমি চলো আমার বাড়িতে। ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করছে। না 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 দাদা, এটা হয় না দাদা। তুমি আমাকে শিল্পী বানানোর আশা মন থেকে মুছে ফেলো দাদা। অতগুলো মানুষ মিলে তোমার ঘাড়ে বসে তোমার অন্ন ধ্বংস করে, না 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 দাদা, তুমি একটা কাজ করো দাদা, আমায় তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও। দাদা, ওকে আমি রাস্তা থেকে তুলে আবিষ্কার করলাম চাকরি করানোর জন্য? শোন ভাই, তুই ভালো অভিনয় কর, দেখবি গোটা কত প্রডিউসাররা তোর পেছনে লাইন দেবে। আর ওখান থেকে যে ইনকাম হবে সেই ইনকাম থেকে আমাদেরকে খাওয়াবি। দাদা তুমি? হ্যাঁ রে ভাই, তোকে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম। আমি এতদিন বেঁচে আছি, আমার এক শত্রুর ছবি নেই। ছবি দাদা? হ্যাঁ রে ভাই, এই সেই শত্রুর ছবি। ছবিটা কার দাদা? আমার পরম পূজনীয় বাবার। হ্যাঁ রে, এই মানুষটার জন্য আমাকে আর আমার মাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছিল। যদি কোনোদিন এই মানুষটার আমি দেখা পাই, সেদিন তার হিসেবটা আমি বুঝে নেব। রাজা, তুই তো রাস্তায় রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াস। যদি কোনোদিন এই শয়তানটার দেখা পাস, অন্তত আমাকে একটা বার অন্তত খবর দিস। ভাই হয়ে অন্তত দাদার এইটুকু উপকার করিস ভাই। ভাই হয়ে দাদার এইটুকু উপকার। আরে আরে দাদা, তুমি চিন্তা করো না দাদা, চিন্তা করো না। আমাকে যখন তুমি ভাই বলে ডেকেছো, তখন আজ থেকে তোমার শত্রু দাদা আমার শত্রু। তুমি একদম চিন্তা করো না দাদা, তুমি একদম চিন্তা। জেনে দরকার নেই, আমার এই মুহূর্তে ইচ্ছে করছে ঠাস ঠাস করে তোমার গালে দুটো চড় মারো। আপনি আমার গায়ে হাত তুলবেন? জানেন আমি কার মেয়ে? বাবার পরিচয় সন্তানের কাছে গর্ব হওয়া উচিত, অহংকার নয়। তাছাড়া তুমি কেন ভুলে যাচ্ছ, তুমি যেমন শিল্পপতির মেয়ে, আমি তেমনি শিল্পপতির বউ। তোমার আমার দেহের রক্তের রংটা কিন্তু লাল, পার্থক্য শুধু এক
তোমার রক্তে মানবিকতার হিমোগ্লোবিন নেই, আর সেটা আমার একটু বেশি মাত্রায় আছে। বড় বড় কথা না বলে নিজের অপদার্থ স্বামীটাকে নিয়ে চিন্তা করুন, ভবিষ্যতে কি করবেন। পাখি, তোমার এত বড় শ্রদ্ধা, তুমি আমার স্বামীকে অপদার্থ বলো? হ্যাঁ বললাম, কারণ আপনার স্বামীর স্বেচ্ছায় তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার দাদার নামে লিখে দিয়েছে। আমার স্বামী স্বেচ্ছায় তোমার দাদার নামে সব সম্পত্তি লিখে দিলেও তোমার গর্ভবতী মা কিন্তু তোমাদের দু ভাই বোনকে স্বেচ্ছায় জন্ম দেয়নি। তাই এই মুহূর্তে তোমার মাকে আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে, যে মায়ের কলঙ্কিত গর্ভ থেকে তোমাদের মতো কালপিটের জন্ম হয়েছে। আর আমার মায়ের সম্বন্ধে যদি একটা বাজে কথা বলেছেন, তাহলে আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। সাবাস পাখি দিদিমণি, সাবাস। নিজের হাতে নিজের আসল খোলসটা বার করেই দিলেন। আপনার আপনার এত বড় স্পর্ধা, আপনি গিন্নিমাকে চড় মারলেন। তোর গিন্নিমা আমার মা তুলে কথা বলেছেন বলে আমি তাকে চড় মেরেছি। যা, যদি ভালো চাস তো গিন্নিমার হাত ধরে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। এ বাড়ি থেকে বেরিয়ে গেল, আমি কিন্তু এ বাড়ি থেকে যাবো না পাখি দিদিমণি। কেন? এই বাড়িটা কি তোর বাপের বাড়ি নাকি যে তুই এখানে থাকবি? পাখি দিদিমণি, হাউ স্ট্রেঞ্জ, তুই আমাকে চড় মারলি? হ্যাঁ হ্যাঁ, গিন্নিমা তোর মা তুলে কথা বলেছিল বলে তুই গিন্নিমাকে চড় মারলি। এবার আমি তোকে চড় মারলাম তুই আমার বাপ তুলে কথা বললি বলে। তোর কাছে ঠিক তোর মাও যেমন, আমার কাছে আমার বাপও তেমন। খুব তো গিন্নিমার হয়ে দরদ দেখাচ্ছিস। তোর মতো নিচু তলার মানুষদের আমার খুব ভালো করে জানা আছে। তোরা যার কাছে টাকা পাবি না তার হয়ে দরদ দেখাবি। পাখি দিদিমণি, ওই নিচু তলার মানুষগুলোর খবর তো আপনি খুব ভালো রাখেন। আসলে ছোট থেকে তো নিচু তলার মানুষগুলোর সাথে মিশে এসে বড় হয়েছেন, তাই নিচু তলা থেকে উঠে এসে গিন্নি মায়ের মতো উঁচু তলার মানুষের ইজ্জত করতে আপনি শেখেননি। যদি বাঁচতে চান তাহলে যে হাত গিন্নি মায়ের গায়ে তুলেছেন সেই হাত গিন্নি মায়ের পায়ে ঠেকিয়ে ক্ষমা চাইবে, তাহলে কিন্তু পস্তাতে হবে। আমি বলে এলাম। চলে সে কি, সে বাজে মেয়ে ছেলেটার কথায় গিন্নি মার কর্তা বাবুকে অবস্থা রেখে চলে যাবি? না রে, আমি এই বাজে মেয়ে ছেলেটার কথায় এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। আমি যাচ্ছি এই গিন্নি মায়ের কথায়। গিন্নি মার কথায়? হ্যাঁ হ্যাঁ রে ছোটকা, হ্যাঁ, আমি হঠাৎকে তোকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে বলেছি। কিন্তু কেন গিন্নি মা? আমরা কি আপনাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি? হ্যাঁ রে হ্যাঁ, এই বোঝা কিসের জানিস? সিংহ মায়া মমতার। এই বোঝা বইতে এতটুকু কষ্ট হয় না রে, এতটুকু কষ্ট হয় না। তাহলে তাহলে কেন আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছেন গিন্নি মা? তার কারণ আমি বেশ বুঝতে পারছি, এই মুখার্জি পরিবারকে ধ্বংস করার জন্য একটা অশুভ সাইক্লোন এইদিকে দ্রুত গতিতে ছুটে আসছে। বলি চোখের কালো কালো মেঘে সর্বাঙ্গে কালো কালি মেঘে ওই সাইক্লোনের ধাক্কায় আমরা অন্ধকারে হারিয়ে যাব। এ বাড়িতে থেকে আমাদের পাপের বোঝা তোরা কেন মাথায় তুলে নেবে বল? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো শান্তিলতা। আমার সঞ্চয় করা পাপের ভাগ মাথায় তুলে দেবে কেন? চোট ছোটকা, যা যা, তোরা এখান থেকে চলে যা। বাবু, আরে হ্যাঁ, সেখানে গিয়ে তোরা তোদের জীবনটাকে নতুন করে সাজিয়ে তোল। কিন্তু বলে রাখিস, ভুল করেও যেন আমার মতো সাজানো সংসার থেকে তোরা ভেঙে ফেলিস না। ওগো তুমি চুপ করো। ডাক্তার তোমাকে কথা বলতে বেশি বারণ করেছে গো, বারণ করেছে। শান্তিলতা, তুমি জীবন্ত মৃতদেহ দেখেছ? দেখো না, এই আমাকে দেখো, আমাকে। আমার নিজেরই সাজানো চিতার পাপের আগুনে আমি দাও দাও করে চলছি। আপনি কোনো চিন্তা করবেন না কর্তা বাবু, দেখবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে। সান্ত্বনা দিচ্ছিস? হ্যাঁ, সান্ত্বনা ছাড়া যে আর আমার কিছুই পাওয়া নেই রে। যা যা, তোরা এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। যাচ্ছি কর্তা বাবু, যাচ্ছি। আজ পর্যন্ত আপনাদের কোনো কথার অবদ্ধ হয়নি, তাই আজও মনে হচ্ছে পায় না তোমায়, না ডেকেই সে পেয়েছে। জাত বড় না মানুষ বড়, সবার আগে কাকে
অমানুষ অমানুষ। ওই রাজাটা যে কোথায় আছে সেই খবরটাই এখনো কেউ আমাকে এনে দিতে পারলো না। যত সব অপদার্থের দল। এত উত্তেজিত হচ্ছিস কেন? আরে আমি তো তোর সঙ্গে আছি, দেখবি সব ঠিক হয়ে যাবে। আরে বিশ্বাসঘাতক শান্তিলতা, কাজকে হিরে ভেবে আমি আমার আসল হিরেকে অনেক দূরে ফেলে দিয়েছি। শকুনের মাথার চালে দাঁড়িয়ে হেরে গেছি শান্তিলতা, আমি হেরে গেছি। এখনো তো হারার অনেক বাকি। এ তো শুধু নমুনা মাত্র। শুনুন শ্বশুর মশাই, আমার এক বন্ধু মিস্টার আগরওয়াল আসবে। আপনার মেয়ের সঙ্গে গান করবে, নাচ করবে এবং একটু ড্রিঙ্ক করবে। সে যেন রেডি হয়ে থাকে, নইলে দীপঙ্কর, তুমি ভুলে যাচ্ছ আমার মেয়ে তোমার স্ত্রী দীপঙ্কর। তুমি চুপ করো, এত উত্তেজিত হয়ে না। বাধা দিচ্ছেন কেন শাশুড়ি ঠাকুরন? ওনাকে মন খুলে বলতে দিন। দীপঙ্কর প্লিজ, দীপঙ্কর প্লিজ, বাবাকে আর কথা বলিও না। বাবার শরীরটা খুব খারাপ, ডাক্তার বলেছে বাবা বেশি উত্তেজিত হলে মারা যাবে। এই তো বয়স তো অনেক হলো, এরপর আস্তে আস্তে পৃথিবীর মায়া কাটাতে পারলেই তো ভালো হয়। চেঁচিও না, চেঁচিও না রানী। শোনো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আমার এক বন্ধু আসবে এবং তোমার বাবার শরীরটা তো খুব খারাপ এবং তোমার মা বাবা এখন থেকে তো আমার ঘরে বসে গিলবেন। আর তোমার বাবার ডাক্তারি ওষুধের টাকা এত যোগান দেবে কে? তাই তোমার শরীরটাকে আমি মূলধন করে ওই মালদার পাটিগুলোকে গাঁথবো। তোর বৌদির শরীর থেকে ওই শাড়িটা খুলে একটু মডার্ন পোশাক পরিয়ে দিতে পারো? আমি রেডি দাদা, এক্ষুনি বৌদির গা থেকে শাড়িটা খুলে ফেলে না ঠাকুরজি, না ঠাকুরজি, মা, 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 আমাকে বাঁচাও, মা, আমাকে মহাভারত আবার শুরু হয়ে গেল নতুন এক মহাভারত। ওই যে বীরেশ্বর মুখার্জি অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে প্রায়শ্চিত্ত করতে শুধু কেঁদেই চলেছে, আর তার স্ত্রী শান্তিলতা গান্ধারী হয়ে চোখে বেঁধে নিয়েছে অসহায়তার কাপড়। আর জামাই দুর্যোধন হয়ে মনুষ্যত্বের বস্ত্র হরণ করেছে। আর তাদের মেয়ে অভিমন্যুর মতো চক্রবুহে ফেঁসে গেছে। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মৃত্যু ঘণ্টার শব্দ। ঢং 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 ঢং। স্নেহলতার প্রীতি রানী অনেক আগে সরেছে। মদন বাবু অত্যাচার প্রেম তোমার মরেছে। স্নেহলতার প্রীতি রানী অনেক আগে সরেছে। মদন বাবুর অত্যাচার প্রেম তোমার মরেছে। তাই বিবেক বাবু বিকৃত লাশ রাস্তার খাদে দেখা যায়। তোমরা কি তা জানো না? তা কি তোমরা জানো না? বিশ্বাস বাবু গেছেন মারা, সত্য বাবুর খবর নাই। বিশ্বাস বাবু গেছেন মারা, সত্য বাবুর খবর নাই। বিশ্বাস বাবু গেছেন মারা, সত্য বাবুর খবর নাই। তোমরা কি তা জানো না রে ভাই? তা কি তোমরা জানো না রে ভাই? তা কি তোমরা জানো না রে ভাই? তা কি তোমরা জানো না রে ভাই?
এসেছেন মিস্টার সুরেশ কুমার আমার কণ্ঠে গান শুনতে, কিন্তু না, আজ আর আমার কণ্ঠে নয়, আজ গান শুনবেন নবীন শিল্পী মিস্টার রাজা মুখার্জির কণ্ঠে। প্লিজ ওয়েলকাম মিস্টার রাজা মুখার্জি। তোমরা যতই আঘাত করো মেকো শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো মেঘো অপমান শুধু আমায় দাও সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো নাম জানা অনেক ফুলি পথের ধারে ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে ফুলদানি না জোটে। ও নাম জানা অনেক ফুলি পথের ধারে ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে ফুলদানি না জোটে। তোর পায়েতে মারিয়ে গেলে নেই যে অভিমান। তোমরা যতই আঘাত করো নেই গো অপমান শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান। তোমরা যতই আঘাত করো গানগুলো কিন্তু আজ রাজা দারুণ গেয়েছে। কি বলো অমঙ্গল? হ্যাঁ, গানটাও বরাবরই ভালো গায়। আজ এই সম্মান স্বীকৃতি সব কিন্তু এই সুরেশের জন্যে। ঠিক বলেছো, ওই সুরেশ ছেলেটা রাজার জন্য যা করেছে তার ঋণ কিন্তু জীবনে শোধ করা যাবে না। ঠিক বলেছ অমনিদা। সুদেশ কিন্তু জানে না রাজা। চুপ চুপ চুপ, যে খবরটা আজ সবার কাছে অজানা, অকারণে সেই খবরটাকে নিয়ে এসে কেন কাল বৈশাখী ঝড়কে ডেকে আনতে চাইছো? বিধাতার উপর ভরসা রেখে সব ন্যায় অন্যায় মেনে না, দেখবে একদিন সব ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। শান্ত হবে না, শান্ত হবে না। দর্শককে শান্ত করা কি মুখের কথা? রাজার গলার গান শুনে দর্শক পাগল হয়ে গেছে, তাই তো তার গলায় ফুলের মালা পরাতে চাইছে। না না, শুধু দর্শক নয়, সবাই যখন রাজার গলায় মালা পরাচ্ছে তখন জানা মা তুই নিজের হাতে রাজার গলায় মালা পরিয়ে দে। কোনো ফুলের মালা নয় দাদা, দর্শকদের এই ভালোবাসা আমি পেয়েছি আমার মমতাময়ী মায়ের আশীর্বাদে, এদের শুভেচ্ছায় আর তোমার অনুপ্রেরণায় দাদা। তাহলে হবে না ভাই, আজকের এই চরম সাফল্যের দিনে শুধু দর্শকদের হাতে মালা পরলেই হবে না, আজ মালা পরতে হবে আমার বোন ওই কাবেরীর হাতে। না দাদা না, তুমি হয়তো জানো না, কাবেরীকে সিঁদুর পরিয়ে স্ত্রী হিসাবে মর্যাদা দিলেও আজ পর্যন্ত ওর সাথে আমার মালা বদল হয়নি দাদা। তাই আমার ইচ্ছে দাদা, আমার ওই মমতাময়ী মায়ের সামনে কাবেরী আমাকে বরমালা পরাবে দাদা। না গো না, আমার কথা তুমি বলো না। তোমার মা আমাকে যতই ভালোবাসুক না কেন, কিন্তু তোমার বাবার ভয়ে আমাকে কখনই মুখার্জি বাড়ির কুলবধূ বলে স্বীকৃতি দেবে না, কখনো দেবে না। আজকের এই আনন্দের দিনে কান্নাকাটি নয় রে বোন। রাজা, হ্যাঁ দাদা, আজকে তুই যেমন ফাংশনে গান করে কামাল করে দিয়েছিস, এবার সিনেমা করে তোকে কামাল করতে হবে গোটা সিনেমা জগৎটাকে। সিনেমা জগৎ? হ্যাঁ রে ভাই, কাল রাত্রি 10টায় হোটেল ব্লু স্টারের 14 নম্বর রুমে বাংলা প্রডিউসারের অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি তোর কথা তাকে বলেছি, তোর ওই নতুন সিনেমায় তুই অভিনয় করবি। কি বলছেন দাদা?
পরিষদ রাজি হয়েছে? আরে না, প্রথম প্রথম হয়তো হয়নি, শেষমেশ তার অনেক অন্যায় আবদার মেনে নিয়ে তাকে আমি রাজি করিয়েছি। দাদা তুমি তুমি আমার জন্য? দাদা দূর পাগলা, তোর জন্য কেন হবে রে? আমি যা কিছু করছি আমার এই ছোট্ট বোনটার মুখছে। রাজা, হ্যাঁ দাদা। কাল রাত্রি 10টায় হোটেল ব্লু স্টারের 14 নম্বর রুমে আমি কিন্তু থাকবো, তুই কিন্তু অবশ্যই আসবি। অবশ্যই যাব দাদা, অবশ্যই যাব। কিন্তু দাদা মাঝে মাঝে মনে হয় তোমার রক্তের সঙ্গে আমার রক্তের কি একটা অদ্ভুত মিল আছে। আচ্ছা দাদা, এমন কেন মনে হয়? হয়তো তোর মনের ভুল। দাদা হ্যাঁ রে ভাই, আমি এখন চলি, কিন্তু তুই মনে রাখবি কিন্তু কাল রাত্রি 10টা হোটেল ব্লু স্টার। ঠিক আছে দাদা, ঠিক আছে, আমি ঠিক পৌঁছে যাব দাদা। আমরাও চলি রে মা। তোমরা কোথায় যাবে অবনী কাকা? কোথায় যাব? দুজনাই ওই চরমডাঙ্গায় বসে একটু সুখ দুঃখের গল্প করব। আর তাছাড়া তোদের মধ্যে থেকে আমাদের আর এখন কোনো লাভ নেই। চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো। জানো, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। সত্যি কাবেরী, কিন্তু আজ যদি আমার মা, আমার বাবা, আমার বোন সবাই আমাদের সাথে থাকতো, তাহলে আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যেত। কি করবে বলো, এটাই হয়তো ভগবানের খেলা। এই শোনো না, কদিন ধরে ভাবছি মায়ের মন্দিরে একটা পুজো দিয়ে আসবো। মায়ের মন্দিরে পুজো দেবে? তা বেশ তো কাবেরী, তুমি যখন বলছো তখন চলো। তুমি গিয়ে মায়ের মন্দিরে পুজো দেবে, আর আমি মায়ের উদ্দেশ্যে বলবো, কালী নামে দাউরে বেড়া, ফসলে তো ছেড়ু পাবে না। কালী নামে দাউরে বেড়া, ফসলে তো ছেড়ু